এডুকেশনাল জাংশন। আজ আমরা বাংলা নবম শ্রেণী প্রশ্নমান যেটা পূর্ণমান 50 যেটা অক্টোবর মাসে দিয়েছে, অর্থাৎ পার্ট 8টা, এটি এই মাসের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এবছরের। তো সেটি আমরা করবো, এটা কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে আমরা বাংলাটা করছি নবম শ্রেণী। তোমরা এখানে দেখে নেবো একের থেকে এটা কী বলেছে, একের থেকে এটা বলেছে। আমরা খুব তাড়াতাড়ি করবো কারণ এটা অনেক বড় আছে, তাই উত্তরগুলি করার চেষ্টা করবো খুব শীঘ্রই। তো এখানে একের দাগেরটা হবে কয়েরটা, দুয়ের দাগেরটা হবে খয়েরটা, তিনের দাগেরটা হবে কয়েরটা। এরপর আমরা চারের দাগেরটা দেখবো। চারের দাগে কী বলেছে, চারের দাগেরটা হবে খয়েরটা এবং পাঁচের দাগেরটা হবে খয়েরটা। এরপর আমরা দুয়ের দাগ সহ 3, 4, 5, 6 এবং 7 যেগুলি রয়েছে সেগুলি সব উত্তর করে নিয়েছি, সেখানে চলে যাব। এর আগে আমরা অন্যান্য ভিডিওগুলি ক্লাস 5 থেকে 10 অবধি অন্যান্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি আছে কম্বাইন্ডের, এছাড়া এমনি ক্লাসের যে পার্ট 7-এর যেগুলি রয়েছে সেগুলি আমরা করে দিয়েছি। ভিডিওর আই বাটনে, চ্যানেলের প্লেলিস্টে, ডিসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটি দেখতে থাকুন। এখানে কি বলেছে আমরা দেখব। দুয়ের দিকে বলেছে যে কম বেশি 15টি শব্দে উত্তর দিতে বলেছে। প্রজা চমকিত কেন? উদ্ধৃত অংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি দিয়ে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আকিটিক গ্রন্থের অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপরে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছে। 2 নম্বরটা কী আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায় ছিল? মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশই গৃহীত হয়েছে। প্রত্যেকটা প্রশ্নেই প্রথমে আগে কোথা থেকে নেওয়া হয়েছে সেটি দিয়ে দেওয়া ভালো। তারপরে কী হবে না, ধীবর শঙ্করাবতারে থাকে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। তারপরে 3-এর দাগেরটা দেখব, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো? এই উত্তরটা কী হবে না, উদ্ধৃত অংশটি বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। এরপর 4 দিকে এটা কি, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি থেকে সংগৃহীত হয়েছে। কথকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার পরপাশ এসেছিল তখন। এরপরে আমরা 5-এর দিকে দেখব, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তরটা কি হবে না, আলোচ্য অংশটি মৃতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো মেঘ কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট বা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাঁধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছা ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়, তাই বৃথা প্রচেষ্টা যেন তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। এরপরে 6 থেকে কি আছে না, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তরটা কি হবে না, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত, সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এরপর 7-এর দাগেরটা কি আছে, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তরটা কি হবে না, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাঁদা, সরপুঁটি মাছ, এদের মৃদু আঁশটে ঘ্রাণ, কিশোরদের পায়ে গলার মোটা ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। এরপরের দাগেরটা দেখব 8-এরটা কি বলেছে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। প্রদত্ত লেখকের দৃঢ় বিশ্বাসটি কি? অর্থাৎ আমরা এখানে দেখব না, স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে, কী বিশ্বাস হয়েছে না, যে ভারতের কাজে মিস নোবেলের একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। তারপরে 9-এর দাগেরটা দেখব, যা গিয়েছে এই উঠোনে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ানোর কোন দৃশ্য দেখা যাবে না, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটি ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এরপর 10-এর দাগেরটা কী বলেছে দেখব, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই গল্পের উত্তরটি কী বলেছিল না, রাধারানী গল্পের উত্তরে বলেছিল যে আমার বাড়ি শ্রীরামপুর। এরপর 3-এর দাগেরগুলো দেখব। 3-এর দাগের প্রসঙ্গটি নির্দেশ করে কম বেশি 60টি শব্দে লিখতে বলেছে। তো আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, কোন বাণিজ্য তরী, সেটি কোথায় বাঁধা পড়েছে? এটি 1-এর দাগের প্রশ্ন। উত্তরটা কী হবে না, ব্যবসা বাণিজ্য সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে, জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগে সওদাগর বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিতে দূর দেশে, পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগরেরা নয়, তাই এই চরিত্র সাহিত্য সম্ভার, সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে
কবি পাড়ি দিতে চান সাত সমুদ্র পাড়ে। আর কি আছে না দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে, তাই এখানে বাণিজ্য তৈরির প্রসঙ্গ এনেছে বা এসেছে। যদি এটি কিছু সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, পাবন্দী কেন এমন মন্তব্য করেছেন? উত্তরটা কী হবে না উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সিস্টেম প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীলতা কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন যে নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা হয়তো অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষা একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটি অদল-বদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এরপর ৩ এর দাগেটা কী বলেছে? আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ের কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে। উত্তরটা কী হবে না উত্তরটা হবে জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায়। যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকে। দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে পৃথিবীর বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম, কাঁঠাল, হিজলের বনে স্নেহ চুম্বন দেন। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। পরের প্রশ্নটি দেখলাম। তো এর উদ্ধৃত অংশটি নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথা আবেশে কীভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করতে বলেছে। উত্তরটা কী হবে না নোটে গাছটি মুড়ানোর প্রসঙ্গে বাংলার এক বিখ্যাত প্রবাদ গীত হয়েছে কি না যার মানে গল্পও সমাপ্ত হলো, কিন্তু কবির নোটে গাছটি মুড়ায়নি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী, মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেড়াভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এই সমস্ত কিছুই ফুরায় না। নোটে গাছটি সেই কারণে কবি কল্পনায় মুড়িয়ে যায়নি। এরপর ৫-এরটা কী আছে না আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানীর পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করতে বলেছে। উত্তরটা কী হবে না রাধারানীর পিতা বিত্তবান হলেও আকস্মিকভাবে তার মৃত্যুর পর জনৈক মামলাবাজ জাতির কারণে স্বামীর বাড়ির ভদ্রাসন দিকে বিতাড়িত হয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে রাধারানীর মা ও রাধারানীর কথার উদ্ধৃতিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষেও উপার্জন অসম্ভব, ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর চলবে না বা তাদের আহার চলবে না। এরপর ৪ দাগেরটা কী বলেছে? নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজের ভাষায় লিখতে বলেছে। ১-এরটা কী আছে? এবার নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীদের জীবনে কীভাবে বিপন্ন করে তা তুলেছিল তা আলোচনা করো। উত্তরটা কী হবে না মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ দেখা যায় যে কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গের প্রলয় ঘটান, ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। এর পরেরটা দেখব, মানে তার অংশটা দেখব। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎ ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্য ক্ষেত্র বা সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিক হস্তি যেন বৃষ্টির ধারায় ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাত্রের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ দেখে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয়ে ঘরবাড়ি ও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশের বীর হনুমান ঝড়ে তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ-নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এরপর 2-এরটা কী আছে না চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুরাগীদের বা অনুগামীদের পরিচয় দাও। কী হবে না স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেলের কথা লিখেছেন। তাকে এই চিঠিটি তিনি লিখেছেন মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শেই ভারতের নারী সমাজের কল্যাণের জীবন উৎসর্গ করে কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। এরপরে কী আছে না মিস হেনরিয়েটা মুলার সাময়িকী বেলুড়ি মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের এই বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবাসম্পন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থিরচিত্ত, তবেই তিনি
আবার হৃদয় অসাময়িক বা অমায়িক। মিসেস সেভিয়ার সম্পর্ক স্বামীজি খুব প্রশংসা করেছেন। মিসেস সেভিয়ার সম্বন্ধে কী বলেছেন না, তিনি বলেছেন মিসেস সেভিয়ার খুব স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন জে.এইচ সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয় গিকদের ঘৃণা করে না, তবে তাদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির দুজন বন্ধু হলেন কী না মিস ম্যাকলাউড এবং বোস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। ম্যাকলাউড এবং মিসেস বুল বেলুড় মঠ স্থাপনের অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির কথাও বলেছেন, তিনি স্বামীজিকে ইংল্যান্ডের বেদান্ত প্রচারের কাছে সাহায্য করেছিলেন। এরপরে কী আছে, 5-এর দাগ দেবো। নিজের প্রশ্নগুলি উত্তর দিয়ে নিজের ভাষায় লিখতে বলেছে। করভাস যে তাদের সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে প্রমাণ পেয়েছে তা লিখতে বলেছে। উত্তরটা কী হবে না, প্রফেসর শঙ্কু তার দিনলিপিতে করভাসের বেশ কিছু দরকারি তথ্য পোস্ট করেছেন। 22শে অক্টোবরের দিনলিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, করভাস যখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানকার বহু কাকের সমাগম হলেও করভাস তাদের সঙ্গে সামিল হয়নি। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে, 2, 3, 5, 7, 11, 12 প্রভৃতি। এই দুদিনের দিনলিপিতে করভাসের শিক্ষাবিষয়ের অনেক তথ্যই প্রকাশ করেছেন প্রফেসর শঙ্কু। এরপরে কি আছে না, নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে। ধাতব্য প্রত্যয়ের একটি উদাহরণ দিতে বলেছে। কী হবে না, চল যুক্ত ই সমান চালি নয় চলি হবে। চল যুক্ত ই, এটা হবে চলি। এরপরে কি আছে, মৌলিক শব্দ। এটা আমরা আগেও মডেল টিউটোরিয়াল টাস্কে দেখেছিলাম। তো এখানে উত্তরটা কী হবে না, সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃত বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদেরকে বলা হয় মৌলিক শব্দ। ভিডিওটি আমরা আরও নিয়ে যাবো কি, তার আগে আমরা বলবো যে ভিডিওটির আই বাটনে চ্যানেলের প্লেলিস্টে সমস্ত অন্যান্য মডেল টিউটোরিয়ালগুলির লিঙ্ক আছে, চ্যানেলটি ভিজিট করুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা নতুন নতুন ভিডিও আনছি, এছাড়া বিষয়ভিত্তিক আলোচনা আরও ভবিষ্যতে আনবো। এরপরে কী আছে, 6 থেকে 3, একটা নবগঠিত শব্দকে কয়টি ভাগে ভাগ করেছে এবং কী কী। বাংলা শব্দভাণ্ডে নবগঠিত শব্দ 2 প্রকার, এক মিশ্র শব্দ বা সংকর শব্দ এবং 2 হচ্ছে অনুদিত শব্দ। এরপর 4 থেকে এটা কী বলেছে, বলেছে তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লিখতে বলেছে। তামিল শব্দভাণ্ডার থেকে এসেছে বাংলায় 2 শব্দ হলো চুরুট, পিলে বা ছেলে পিলে, যেটা এগুলো হবে। তারপরে 5 থেকে এটা কী বলেছে, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সর্বনাম পদ ব্যবহৃত হয়। কোন সর্বনাম পদ না, উত্তরটা হবে না, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে যেসব সর্বনাম পদ ব্যবহার হয় সেটা হচ্ছে ওটা, যেমন হচ্ছে ওটা রেখে দাও। এরপর ভাব সম্প্রসারণ করতে বলেছে। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এটা উত্তরটা আমরা কীভাবে করব না, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে, তখন যে সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজ ধর্ম আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বিশেষ সচেতন। সে যাই হোক না কেন, কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সবসময় সব কিছুই ধর্ম খুঁজে। প্রাচীনকাল থেকে মানুষদের মধ্যে ধর্ম নিয়ে নানা সংস্কার বিস্তার করে হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে আছে যে কোনো সময় অন্য কিছু বোঝার চেষ্টা করে না, কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই সব ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতির ধর্মের মূঢ়তা জীবন সহ অন্য কারো জীবন অন্ধকারচ্ছন্ন না করে দেয়। তাই ধর্মকে ধর্ম হিসাবে নেওয়া উচিত, আর তাকে অন্ধকার দিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের আই বাটনে প্লেলিস্টে এছাড়া এন্ড স্ক্রিনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।